রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদে বহাল রেখেই সাংবিধানিকভাবে দেশ পরিচালনা করতে চায় বিএনপি। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান চান দেশে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকুক, কোনো অবৈধ উপায়ে যেন রাষ্ট্রপতিকে অপসারণ করা না হয়। রাষ্ট্রপতিকে সরিয়ে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। প্রধানমন্ত্রী নেই, সংসদ নেই, স্পিকার নেই, রাষ্ট্রপতিও না থাকলে পুরোপুরি সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে, এমন ঘোলা জলে মাছ শিকার করতে চেয়েছেন অনেকেই। এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি। প্রধানত তারেক রহমানের আপোষহীন অবস্থানের কারণেই সাংবিধানিক সংকট থেকে বেঁচে গেছে বাংলাদেশ। অভিযোগ আছে, রাষ্ট্রপতির প্রতি অবজ্ঞা দেখাতে গিয়ে ডক্টর ইউনূস সরকার সংবিধানও লঙ্ঘন করেছেন। যদি তা প্রমাণ হয়, তবে এজন্য ডক্টর ইউনূসের শাস্তিও হতে পারে। মনে করা যেতে পারে 2024 সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যথাযথভাবে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন কিনা এ নিয়ে বিতর্ক আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেই গণমাধ্যমে বলেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র তিনি দেখেননি। শুধু তাই নয়, বাংলাদেশের সংবিধান অনুসারে অনির্বাচিত কারো সরকার প্রধান হওয়ার সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে নেই। যদিও আদালত সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য রায় দিয়েছে, তবে সেই সরকার মাত্র 3 মাসের জন্য। কিন্তু যে প্রক্রিয়ায় ডক্টর ইউনূস সরকার 18 মাস ক্ষমতায় ছিলেন, তার বৈধতা আনা হয় সুপ্রিম কোর্টের মহামতের ভিত্তিতে। উদ্ভূত জরুরি পরিস্থিতিতে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পক্ষে মতামত দেন। আদালতের মতামত অনুসারে এই সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু এই চুপ্পুকেই সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় ইউনূস সরকার। রাষ্ট্রপতির উপর টানা অসাংবিধানিক চাপ এবং অপসারণের চেষ্টা চলে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি স্পষ্টভাবে বলেছেন, অন্তর্বর্তীকালীন আমলে তাঁকে উপড়ে ফেলার একাধিক পরিকল্পনা চালানো হয়েছে। এগুলো ছিল রাজনৈতিক দল ও ছাত্র জনতার কিছু অংশের চাপে অপসারণের উদ্যোগ, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে সরাসরি চক্রান্ত এবং একজন সাবেক প্রধান বিচারপতিকে অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে বসানোর পরিকল্পনা, যা সেই বিচারপতি নিজে প্রত্যাখ্যান করেন। এর মাধ্যমে প্রমাণিত হয়, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সরকার পরিচালনায় সাংবিধানিক ধারাবাহিকতাকে সম্পূর্ণ অগ্রাহ্য করার চেষ্টা করেছিল। রাষ্ট্রপতি যদি অপসারিত হতেন, তাহলে একটা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো, যা দেশকে আরো গভীর অস্থিরতার দিকে নিয়ে যেত। যে কেউ যে কোনো ঘটনা ঘটিয়ে দিলে তার কোনো জবাবদিহিতা থাকতো না। এই পরিস্থিতিতে সুযোগ নিতে পারত জঙ্গি বা রাষ্ট্রবিরোধী কোনো গোষ্ঠী। তবে রাষ্ট্রপতির দৃঢ়তা এবং বিএনপির স্পষ্ট অবস্থান এই পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। রাষ্ট্রপতি অভিযোগ করেছেন, ডক্টর ইউনূস সরকার বঙ্গভবনকে প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করে। রাষ্ট্রপতির প্রেস উইং সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। প্রেস সেক্রেটারি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। কসোভো এবং কাতারে রাষ্ট্রপতির 2টি বিদেশ সফর আটকে দেওয়া হয়েছে। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি রাতারাতি নামিয়ে দেওয়া হয়েছে। জাতীয় দিবসের ক্রোড়পত্রে রাষ্ট্রপতির বাণী প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একবারও বঙ্গভবনে আসেননি, বিদেশ সফরের রিপোর্ট দেননি। এর মধ্যে শেষের অভিযোগটি সরাসরি সংবিধান লঙ্ঘন, কারণ সংবিধানের 145 ক অনুসারে বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অভিযোগ করেছেন, সরকার প্রধান বিদেশ থেকে ফেরার পরে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করা প্রধান উপদেষ্টার দায়িত্ব। কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অভিযোগ করেছেন, সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশ থেকে ফেরার পরে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করা দায়িত্ব। কিন্তু 15 থেকে 20 বার বিদেশে গিয়েও একবারও রাষ্ট্রপতির সাথে দেখা করতে আসেননি ডক্টর ইউনূস। কোনো চুক্তির বিষয়েও তাকে জানানো হয়নি। এটা গুরুতর অভিযোগ, সংবিধান লঙ্ঘনের শামিল। যদি এই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে, কারণ সংবিধান লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ভেবে দেখুন, সংবিধান লঙ্ঘন জেনেও এই পদক্ষেপগুলো কেন নেওয়া হয়েছিল? এগুলো কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়। এটা ছিল রাষ্ট্রপতির প্রতিষ্ঠানকে দৃশ্যমানভাবে অদৃশ্য করে দেওয়ার পরিকল্পিত প্রচেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল রাষ্ট্রপতিকে নামমাত্র একটা পদে পরিণত করতে,
যাতে তার কোনো দৃশ্যমানতা বা গুরুত্ব না থাকে। এর ফলে কোনো কারণে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া হলেও সমাজে তার কোনো প্রভাব পড়বে না, এমনটাই ভেবেছিল তারা। কিন্তু সরকার ভুলে গিয়েছিল এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতির উদ্যোগে। রাষ্ট্রপতি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আদালতের ভেটিং আনার পরই সরকার গঠিত হয়। এই কারণে রাষ্ট্রপতিকে অপসারণের উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় বিএনপি। বিএনপির শীর্ষ নেতৃত্ব অর্থাৎ দলের চেয়ারম্যান তারেক রহমান তার পাশে ছিলেন। বিএনপি এবং তার জোটে থাকা দলগুলো চেয়েছিল কোনো তৃতীয় শক্তি যেন সুযোগ নিতে না পারে। রাষ্ট্রপতির এই বক্তব্য বিএনপির জন্য একটা বড় রাজনৈতিক পয়েন্ট। রাষ্ট্রপতির মুখ থেকে এসেছে সবচেয়ে কঠিন সময়ে বিএনপি সাংবিধানিক মূল্যবোধ রক্ষা করেছে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার তা ভঙ্গ করতে চেয়েছিল। মনে রাখা দরকার, বিএনপি সবসময় সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। তিনিই বাংলাদেশের একমাত্র শাসক যিনি কখনো জরুরি অবস্থা জারি করেননি। ভূরাজনৈতিক কারণে বাংলাদেশে প্রভাব বিস্তার করার জন্য পরাশক্তিগুলোর লড়াই চলছে। বাংলাদেশে একটা নিজেদের আজ্ঞাবহ সরকারও বসাতে চায় কেউ কেউ। কিন্তু বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের আপোষহীন ভূমিকার কারণে তাদের এই চেষ্টা সফল হয়নি, এটা আজ বলা যায়। বিএনপি সব সময় বলে গেছে রাষ্ট্রপতিকে সরাতে চায় না বিএনপি। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে বহাল রেখেই সাংবিধানিকভাবে দেশ পরিচালনা করতে চায় দলটি। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে বিব্রত রাষ্ট্রপতি নিজেই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন নির্বাচনের পরে আর পদে থাকতে চান না তিনি। তবে সেই সময়ে রাষ্ট্রপতির পাশে থাকা বিএনপি এখন ক্ষমতায়। তারেক রহমান এখন প্রধানমন্ত্রী। সে সময় যারা রাষ্ট্রপতিকে সমর্থন দিয়ে গেছেন তারাই এখন ক্ষমতায়। এই অবস্থায় রাষ্ট্রপতির পদত্যাগ করার কোনো কারণ নেই। আর বিএনপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানও চান দেশে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকুক। কোনো বিতর্কিত উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণ করতে চাইবেন না নিশ্চয়ই তিনি। ফলে বলা যায় সম্ভবত আরো 2 বছর বঙ্গভবনে থাকছেন